আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বইয়ের পঞ্চম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক। চলো শুরু করি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো ব্যবসায়ের আইনগত দিক, যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন, ফ্রাঞ্চাইজিং, প্যাটেন্ট, পণ্য প্রতীক বা ট্রেডমার্ক, বীমার প্রকারভেদ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের আইনগত দিক। ব্যবসায়ের আইনগত দিক বলতে কি বোঝায়? একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠানসমূহ পরিচালনা করার জন্য ওই দেশের সরকার কর্তৃক যে নিয়ম নীতি নির্ধারণ বা প্রণয়ন করে দেওয়া হয় তাকে আমরা ব্যবসায়ের আইনগত দিক বলতে পারি। লাইসেন্স। লাইসেন্স জিনিসটা কি? লাইসেন্স বা ট্রেড লাইসেন্স। লাইসেন্স হচ্ছে ব্যবসা করার জন্য অনুমতিপত্র। যে কোনো ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন বা অনুমতি নিতে হয় বা নিবন্ধন করতে হয়। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন রকমের। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যদি এর অবস্থান পৌর এলাকার ভিতরে বা হয় তাহলে পৌর কর্তৃপক্ষ এবং পৌর এলাকার বাইরে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে তোমার ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। বাংলাদেশে অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয়। তাহলে লাইসেন্স জিনিসটা কি? লাইসেন্স হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান করার অনুমতিপত্র বা নিবন্ধন পত্র। যদি তুমি এক মালিকানা ব্যবসা পৌর এলাকা বা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে করে থাকো তখন তোমার সিটি কর্পোরেশন বা পৌর এলাকায় থেকে তোমার ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। আর যদি তুমি পৌর এলাকার বাইরে গিয়ে এক মালিকানা ব্যবসা করো তখন তোমার জেলা প্রশাসকের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এক কথায় বলতে গেলে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যে নিবন্ধন পত্র বা অনুমোদন পত্র রয়েছে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স বা লাইসেন্স। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধনটা বাধ্যতামূলক করা হয় নাই। যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন। যৌথ মূলধনী কোম্পানি কি? যৌথ মূলধনী কোম্পানি হচ্ছে যৌথ উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা যৌথ মূলধনী কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান বলতে পারি। কোম্পানির আইন অনুসারে বাংলাদেশের যৌথ মূলধনী ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক। যৌথ মূলধনীর ক্ষেত্রে নিবন্ধনটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক। এই ক্ষেত্রে কোম্পানি নিবন্ধকের ভূমিকা পালন করেন রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। তাহলে এক্ষেত্রে কোম্পানির নিবন্ধকের ভূমিকা কে পালন করে? রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। প্রবর্তকগণ কোম্পানি আইন অনুসারে প্রয়োজনীয় দলিল সহ ফি প্রদান করে নিবন্ধকের নিকট আবেদন করেন। তাহলে প্রবর্তকগণ যারা হচ্ছে কোম্পানিটা কি করে পরিচালনা করে, প্রবর্তকগণ রয়েছে তারা হচ্ছে কি করে নিবন্ধনের জন্য আবেদন করে থাকে। দলিল আদি ও প্রমাণপত্র পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলে নিবন্ধক নিবন্ধনপত্র ইস্যু করেন। তাদের দলিলপত্র এবং প্রমাণপত্র সবকিছু দেখে শুনে নিবন্ধক অফিসে নিবন্ধকের যদি এটা ভালো লাগে, তথ্যগুলো যদি তাদের মন মতো হয় তখন নিবন্ধন করে দেয়। নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথে কোম্পানি জন্ম লাভ করে। কোম্পানির জন্ম কখন লাভ করে? কোম্পানি হচ্ছে নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে কোম্পানি জন্ম লাভ করে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 2 জন প্রবর্তককে এবং পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় 7 জন প্রবর্তককে নিবন্ধকের জন্য আবেদন করতে হয়। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন প্রবর্তককে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে ব্যবসা শুরু করে দিতে পারে। তাহলে নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে কারা ব্যবসা শুরু করে দিতে পারে? প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে ব্যবসা শুরু করে দিতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। প্রাইভেট কি করে নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে তাদের কার্যক্রম শুরু করে দিতে পারে, বাট পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে নিবন্ধন পত্র পাওয়ার পর কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করে দেন হচ্ছে কার্যক্রম শুরু করতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি
ফ্রাঞ্চাইজিং। ফ্রাঞ্চাইজিং জিনিসটা কি? বর্তমানে ফ্রাঞ্চাইজিং পদ্ধতিতে ব্যবসা স্থাপন ও পরিচালনার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্রাঞ্চাইজিং বলে। তাহলে ফ্রাঞ্চাইজিং কি? কোনো খ্যাতনামা অর্থাৎ কোনো বিখ্যাত কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি করে বা বিতরণ করার অধিকারকে ফ্রাঞ্চাইজিং বলা হয়। একটা বিখ্যাত কোম্পানির পণ্য তৈরি করে এটা বিক্রি করার অধিকারকে মূলত কি বলা হয়? ফ্রাঞ্চাইজিং বলা হয়। এ ধরনের ব্যবসার উদাহরণ হলো ব্যান্ড বক্স কোম্পানি, পিৎজা হাট, কেএফসি, কেন্টাকি ইত্যাদি হচ্ছে এই ধরনের কোম্পানির বৈশিষ্ট্য বা উদাহরণ। ফ্রাঞ্চাইজিং ব্যবসায় দুটি পক্ষ থাকে। ফ্রাঞ্চাইজিং ব্যবসায় কয়টি পক্ষ থাকে? দুটি। একটা হচ্ছে ফ্রাঞ্চাইজার আর একটা হচ্ছে ফ্রাঞ্চাইজিং। তাহলে নৈবিত্তিকে যদি আছে ফ্রাঞ্চাইজিং ব্যবসায় কয়টি পক্ষ থাকে? কয়টি পক্ষ থাকে? দুইটি পক্ষ থাকে। একটা হচ্ছে ফ্রাঞ্চাইজার আর একটা হচ্ছে ফ্রাঞ্চাইজিং। ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো, এক নম্বরে রয়েছে ফ্রাঞ্চাইজার ও ফ্রাঞ্চাইজিং এর মধ্যে চুক্তি। তাহলে ফ্রাঞ্চাইজার ও ফ্রাঞ্চাইজিং এর মধ্যে কি হয়? চুক্তিপত্র হয়। ব্র্যান্ডেড পণ্য বা সেবা, পণ্য বা সেবা স্বীকৃত মান ও প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য ফ্রাঞ্চাইজার কর্তৃক মনিটরিং। তাহলে তুমি যে একটা ব্র্যান্ডের কপি করতেছো অথবা অধিকার নিয়ে ওদের পণ্য বানাচ্ছ, এটা ওদের মান অনুযায়ী হচ্ছে কিনা এটা যাচাইয়ের জন্য ফ্রাঞ্চাইজার কর্তৃক মনিটরিং করা হয়। তাহলে মূলত ফ্রাঞ্চাইজিং জিনিসটা কি? ভালো একটা ব্র্যান্ডের পণ্য তৈরি করার অনুমতি নিয়ে ওই পণ্য তোমরা যখন বিক্রি করবা, অধিকার কাটাবা তখন বিক্রি করার, তখন তাকে আমরা কি বলতে পারি? ফ্রাঞ্চাইজিং বলতে পারি। তাহলে ফ্রাঞ্চাইজিং হচ্ছে দুইটি পক্ষ থাকে, একটা হচ্ছে ফ্রাঞ্চাইজার একটা ফ্রাঞ্চাইজিং। এর প্রধান বৈশিষ্ট্য রয়েছে ফ্রাঞ্চাইজার ও ফ্রাঞ্চাইজিং এর মধ্যে চুক্তিপত্র হয়। ব্র্যান্ডেড পণ্য বা সেবা, পণ্য বা সেবা স্বীকৃত মান প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য ফ্রাঞ্চাইজার কর্তৃক মনিটরিং করতে হয়। এরপর দেখতে পাচ্ছি মেধা সম্পদ। মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজ মেধা সম্পদ। তাহলে এটা ক নম্বরে আসতে পারে? মেধা সম্পদ কাকে বলে? মনন ও মেধা দ্বারা সৃষ্ট কাজই হচ্ছে মেধা সম্পদ। ব্যবসা, শিল্পে বা বাণিজ্যে প্রয়োগ উপযোগী আবিষ্কার, সাহিত্য ও শিল্পকর্ম, নকশা, প্রতীক, নাম ইত্যাদি মেধা সম্পদের অন্তর্ভুক্ত। তাহলে মেধা সম্পদের মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে? ব্যবসা শিল্পের মধ্যে আবিষ্কার, সাহিত্য, শিল্পকর্ম, নকশা, প্রতীক ইত্যাদি হচ্ছে মেধা সম্পদের অন্তর্ভুক্ত। শিল্প বা ব্যবসা উদ্যোক্তার মেধা সম্পদ বলতে ওই সব মূল্যবান সম্পদকে বোঝায় যা সে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্বোধন করেছে। তাহলে ব্যবসার ক্ষেত্রে মেধা সম্পদ বলতে বোঝায় যা সে দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়ে উদ্বোধন করেছে। সব উদ্বোধন ও সৃজনশীল কর্মকাণ্ডের মূল রয়েছে মেধা সম্পদ। তাহলে সব উদ্বোধন এবং সৃজনশীলের কর্মকাণ্ডের মূলে কি রয়েছে? মেধা সম্পদ। মেধা সম্পদকে কাজে লাগিয়ে মানুষ জয় করেছে সৃষ্টির অনেক অজানা রহস্য। মেধা সম্পদকে কাজে লাগিয়ে মানুষ অনেক কিছু অজানা রহস্য সৃষ্টি করেছে, সম্ভব করে তুলেছে অনেক অসম্ভবকে। তাহলে মেধা সম্পদকে কাজে লাগিয়ে অসম্ভব কিছুকে সম্ভব করা যায়। এসব সম্পদের মধ্যে প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট অন্যতম। এসব সম্পদের মধ্যে সবচেয়ে অন্যতম সম্পদ হচ্ছে কোনগুলা? প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট। সারা বিশ্বের মতো বাংলাদেশেও 26 এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয়। তাহলে বিশ্ব মেধা সম্পদ দিবস কত সালে, কত তারিখ? 26 এপ্রিল। কত? 26 এপ্রিল সারা বিশ্বে পালিত হয় মেধা সম্পদ দিবস, 26 এপ্রিল। এর পরবর্তী দেখতে পাচ্ছি প্যাটেন্ট। প্যাটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ। প্যাটেন্ট হলো এক ধরনের মেধা সম্পদ, আমরা একটু আগে পড়ে আসছি। প্যাটেন্টের মাধ্যমে এইরূপ আবিষ্কারের জন্য আবিষ্কারককে তার স্বীকৃতি স্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা। প্যাটেন্টটা হচ্ছে মূলত তুমি যদি কিছু আবিষ্কার করো বা কোনো পদ্ধতি আবিষ্কার করো, তখন ওই পদ্ধতিটা যাতে অন্য কেউ কপি করতে না পারে, ওইটার ক্ষেত্রে
প্যাটেন্ট বাধা দিয়ে থাকে, যাতে অন্যরা কি করতে না পারে, তোমার আবিষ্কারকৃত জিনিস নিয়ে কপি করতে না পারে। প্যাটেন্ট করার প্রধান উদ্দেশ্য হলো শিল্পোদ্যোক্তার পরিশ্রমলব্ধ উদ্ভাবন, নকল বা অন্য কোনো উপায়ে তৈরি বা বিক্রি করে যাতে আর্থিক সুবিধা অর্জন না করতে পারে তার ব্যবস্থা করা। অর্থাৎ তুমি যে একটা সম্পদ তৈরি করছো, এটা যাতে অন্য কেউ নকল করতে না পারে, এটাই হচ্ছে প্যাটেন্টের মূল কাজ। ব্যবসায় জগতে প্রকৃত উদ্ভাবক এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্যাটেন্ট ধারণার উৎপত্তি হয়েছে। তাহলে উৎপত্তি হয়েছে কেন প্যাটেন্টের? উৎপত্তি হয়েছে তোমার উদ্ভাবনার যেটা তুমি আবিষ্কার করো, ওই জিনিসটা যাতে অন্য কেউ নকল করতে না পারে, এটার প্রোটেকশন দেওয়ার জন্য মূলত প্যাটেন্টের উৎপত্তি হয়েছে। বস্তুত এই বিষয়ে শিল্পোদ্যোক্তার সচেতনতার অভাব বা অবহেলার কারণে অনেক সময় প্রতারিত হয়েছে। বাংলাদেশে 1911 সালে প্যাটেন্ট চালু হয়। বাংলাদেশে কত সালে প্যাটেন্ট চালু হয়? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাংলাদেশে 1911 সালে প্যাটেন্ট চালু হয়। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি পণ্য প্রতীক বা ট্রেডমার্ক। ব্যবসার ক্ষেত্রে কোনো পণ্যকে অন্যের অনুরূপ বা অভিন্ন পণ্য হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে ট্রেডমার্ক বলা হয়। ট্রেডমার্ক হচ্ছে এক ধরনের চিহ্ন যেটা হচ্ছে পণ্যের গায়ে থাকে। ঠিক একই উদ্দেশ্যে সেবার ক্ষেত্রে ব্যবহৃত প্রতীককে বলা হয় সার্ভিস মার্ক। তাহলে সেবার ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, এটাকে কি বলা হয়? সার্ভিস মার্ক। আর পণ্যের ক্ষেত্রে ইউজ করলে এটাকে বলা হয় ট্রেডমার্ক। স্বাতন্ত্র্যতায় মার্ক বা প্রতীকের মূল বিষয় ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, সংখ্যা যুক্ত উপাদান, রঙের সমন্বয় বা এগুলোর যে কোনো রূপের সমন্বয় প্রতীকের অন্তর্ভুক্ত হবে, মোড়ক প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে স্বাতন্ত্র্যতা মার্ক হচ্ছে, অর্থাৎ ট্রেডমার্ক বা স্বাতন্ত্র্যতা মার্ক বা প্রতীকের মূল বিষয় হচ্ছে কি ডিভাইস বা ব্র্যান্ড বা শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যাযুক্ত উপাদান, রঙের সমন্বয় বা এগুলোর যে কোনো রূপের সমন্বয় প্রতীকের অন্তর্ভুক্ত হবে, মোড়ক প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাহলে মৌখিকরণের ক্ষেত্রে এটা কি নয়? অন্তর্ভুক্ত নয়। রেজিস্ট্রেশন দেওয়া হয় 7 বছরের জন্য। তাহলে ট্রেডমার্কের রেজিস্ট্রেশন দেওয়া হয় কত বছরের জন্য? 7 বছরের জন্য। কত বছরের জন্য? 7 বছরের জন্য। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আবেদন করলে 10 বছরের জন্য নবায়ন করা হয়। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে যদি নবায়ন করো, তখন তোমাকে 10 বছরের জন্য নবায়ন করা হবে। সাধারণত রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে 7 বছর। এই মেয়াদ শেষ হওয়ার আগে যদি তুমি আবেদন করো, তোমাকে 10 বছরের জন্য নবায়ন করা হবে। অনির্দিষ্টকাল পর্যন্ত পুনঃ নবায়ন করা যেতে পারে। নবায়ন না করলে শর্ত লঙ্ঘিত হলে বা কোনো অভিযোগ প্রমাণিত হলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায়। তাহলে নবায়ন যদি না করো আর যদি তোমার শর্ত লঙ্ঘিত হয়, তখন তোমার রেজিস্ট্রেশন বাতিল হবে। উপমহাদেশে 1940 সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয়। তাহলে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয় কত সালে? 1940 সালে। কত সালে? 1940 সালে ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয় উপমহাদেশে। বর্তমানে বাংলাদেশে ট্রেডমার্ক আইন 2009 চালু আছে। তাহলে ট্রেডমার্ক আইন উপমহাদেশে চালু হয় 1940 সালে। বর্তমানে বাংলাদেশে চালু আছে 2009 সালে ট্রেডমার্ক আইন। এখন আমরা দেখব কপিরাইট। কপিরাইটও একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক সম্পদ। কপিরাইটও কি একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক সম্পদ, যা রক্ষা করার ব্যবস্থা না করলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। যা রক্ষা করার ব্যবস্থা না করলে কি হয়? স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। কপিরাইটের মাধ্যমে সাহিত্য, শিল্পকর্ম বা অন্যান্য শিল্পকলা সৃষ্টিকারী তার সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করে। ধরো তুমি একটা বই লিখলা বা গল্প লিখলা বা কিছু চিত্র অঙ্কন করলা, ওই চিত্রগুলো যাতে অন্য কেউ কপি করতে না পারে বা তোমার লেখাগুলো অন্য কেউ কপি করলে অটোমেটিক হয়ে যাবে, কপিরাইট মামলা হয়ে যাবে, অর্থাৎ কপিরাইট ধরা হয়। যেমন তুমি ধরো একটা কবিতা লিখলা, কবিতা লিখে তুমি গুগলে পোস্ট করলা অথবা ফেসবুকে পোস্ট করলা, তখন ওই কবিতাটা যদি অন্য কেউ কপি করে পোস্ট করে, তখন
অটোমেটিক কি হয়ে যাবে, কপিরাইট চলে আসবে, কপিরাইট ভাবে অটোমেটিক কি হয়ে যাবে, মামলা হয়ে যাবে। অর্থাৎ এটা তোমার লেখা যাতে কেউ কপি করতে না পারে, এই জন্য হচ্ছে কপিরাইট উৎপত্তি করা হয়েছে। গল্প, নাটক, প্রবন্ধ, কবিতা জাতীয় সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চলচ্চিত্র, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, ভাস্কর্য, স্থাপত্যকলা কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। বর্তমানে কম্পিউটার সফটওয়্যারও কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। বর্তমানে কম্পিউটার সফটওয়্যারও কি হয়, কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়। উপমহাদেশে 1912 সালে প্রথম কপিরাইট আইন প্রণয়ন হয়। তাহলে উপমহাদেশে কত সালে কপিরাইট আইন প্রণয়ন হয়? 1912 সালে। বাংলাদেশে কপিরাইট আইন 2000 সালে প্রচলিত আছে, যা সর্বশেষ 2005 সালে সংশোধন করা হয়। বাংলাদেশে কপিরাইট আইন 2000 সাল প্রচলিত আছে, এটা সংশোধন করা হয় সর্বশেষ 2005 সালে। মোট কথা, মেধা সম্পদ সংরক্ষণের উপায়গুলো যথাযথভাবে ব্যবহার করলে ব্যবসার উদ্যোক্তা অনেকাংশে ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে। কপিরাইট আইন 2005 সাল অনুযায়ী লেখক বা শিল্পীর জীবনকালীন মৃত্যুর পর 60 বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকবে। অর্থাৎ তুমি কবি হলে তোমার লেখা তুমি মরণের পর 60 বছর পর্যন্ত কেউ কপি করতে পারবে না। কপি করলে অটোমেটিক কি হয়ে যাবে, কপিরাইট মামলা হয়ে যাবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন কোনো বিশেষ পণ্য উৎপাদন ও বিপণন করতে চাইলে বা সেই বিশেষ পণ্যটিকে বাজারে প্রচলিত অনুরূপ অন্যান্য পণ্য থেকে আলাদা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে প্রয়োজন বোধে সে পণ্যের প্রতীক রেজিস্ট্রেশন বা নিবন্ধনকরণ করতে হয়। এর জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন অফ বিএসটিআই। এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। খুবই গুরুত্বপূর্ণ। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত? শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। বিএসটিআই এর পূর্ণরূপ পরীক্ষা আসতে পারে। বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটার পূর্ণরূপ তোমাদের ক নাম্বার বা এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। এখন আমরা দেখব বীমা। বীমাটা কি? বীমা করা হয় মূলত ক্ষতিপূরণের জন্য। বীমা ক্ষতিপূরণের চুক্তি, অর্থাৎ ঝুঁকি কমায় আনে। কোনো না কোনো কারণে ব্যবসা ক্ষতির সম্ভাবনাকে ব্যবসা ঝুঁকি বলা হয়। তাহলে ব্যবসা ঝুঁকি কি? কোনো না কোনো কারণে যদি ব্যবসায় ক্ষতির হওয়ার সম্ভাবনা থাকে, তখন তাকে আমরা ব্যবসায়িক ঝুঁকি বলতে পারি। ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা হয় না। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির সম্মুখীন হয়। বীমা একটি ব্যবসাও বটে। বীমাকে এক ধরনের ব্যবসাও বলা যেতে পারে, যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পত্তি সম্পর্কিত কোনো ঘটনাজনিত ক্ষতির বা ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়, তাকে বীমা চুক্তি বলে। তাহলে বীমা চুক্তি কি? যে চুক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক নির্দিষ্ট প্রিমিয়াম মানে যে তোমাকে মাসে বা 15 দিন বা 2 মাস বা বাৎসরিক পর পর তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হবে, বিনিময়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পত্তি সম্পর্কিত কোনো ঘটনাজনিত ক্ষতি বা ঘটনার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়, তখন তাকে বীমা চুক্তি বলে। তাহলে বীমা চুক্তি বলে কাকে, এটা মনে রাখতে হবে। উক্ত ক্ষতিপূরণের জন্য বা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য যে পক্ষ স্বীকৃত হয় তাকে বীমাকারী, এবং যার ক্ষতিপূরণের জন্য বা যাকে অর্থ প্রদানের জন্য উক্ত চুক্তিতে সম্পাদিত হয় তাকে বীমা গ্রহীতা বলা হয়। তাহলে বীমাকারীকে এবং বীমা গ্রহীতাকে? ক্ষতিপূরণের জন্য বা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য যে পক্ষ স্বীকৃত হয় সেটা হচ্ছে বীমাকারী, এবং যার ক্ষতিপূরণের জন্য বা যাকে অর্থ প্রদানের জন্য চুক্তি সম্পাদিত হয় তাকে বলা হয় বীমা গ্রহীতা। চুক্তি অনুযায়ী বীমা গ্রহীতা এককালীন বা নিয়মিত কিস্তিতে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ বীমাকারীকে প্রদান করে তাকে বলা হয় প্রিমিয়াম। বীমাকারী হচ্ছে
যে প্রতিষ্ঠানে তুমি প্রিমিয়াম প্রদান করবা, এটা হচ্ছে বীমাকারী। আর বীমা গ্রহীতাকে তুমি নিজে যে প্রিমিয়াম দিয়ে থাকে সে হচ্ছে বীমা গ্রহীতা। বীমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে বীমাপত্র বলে। তাহলে বীমাপত্র কি? বীমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয় তাকে বীমাপত্র বলা হয়। বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। বীমা একটা কি? ক্ষতিপূরণের চুক্তি। খুবই গুরুত্বপূর্ণ। বীমা একটি ক্ষতিপূরণের চুক্তি। তবে জীবন বীমার ক্ষেত্রে তা প্রয়োজনীয়। জীবন বীমার ক্ষেত্রে হচ্ছে তা প্রয়োজন হয়। 1938 সালে উপমহাদেশে প্রবর্তিত বীমা আইন এতদিন বাংলাদেশে চালু ছিল। তাহলে 1938 সালে উপমহাদেশে যেটা বীমা আইন প্রবর্তিত হয়েছিল সেটা বাংলাদেশে চালু ছিল। উক্ত আইনের পরিবর্তন ও পরিমার্জন সংশোধন করে 2010 সালে নতুন আইন প্রণয়ন করা হয়েছে যা বীমা আইন 2010 নামে পরিচিত। তাহলে ফার্স্ট অফ অল বাংলাদেশে কোন বীমা আইন চালু ছিল? উপমহাদেশের 1938 সালে বীমা আইন চালু ছিল। এই আইনটা পরিবর্তন বা সংশোধন করে 2010 সালে নতুন আইন প্রণয়ন করা হয় বাংলাদেশে, যাকে বীমা আইন 2010 নামে পরিচিত। বীমার প্রকারভেদ। বর্তমানে বিভিন্ন প্রকার বীমার প্রচলন হয়েছে। এর মধ্যে 4 প্রকার বীমা সর্বাধিক প্রচলিত। বর্তমানে হচ্ছে কি বিভিন্ন ধরনের বীমা আছে, কিন্তু এই চার ধরনের বীমা হচ্ছে সর্বাধিক প্রচলিত। এর মধ্যে প্রথমে রয়েছে জীবন বীমা, নৌ বীমা। নৌ বীমা হচ্ছে সর্বপ্রথম বীমা। অগ্নি বীমা, দুর্ঘটনা বীমা। জীবন বীমা কি? বীমা ব্যবসায় সবচেয়ে জনপ্রিয় বীমা হচ্ছে জীবন বীমা। বীমা ব্যবসায় সবচেয়ে জনপ্রিয় বীমা কি? জীবন বীমা। যে বীমা চুক্তির মাধ্যমে বীমাকারী বীমা কিস্তির বিনিময়ে বীমা গ্রহণকারী ব্যক্তিকে বা তার নির্বাচিত ব্যক্তি বা উত্তরাধিকারীকে একটি বিশেষ সময় পরে বা বীমা গ্রহীতার মৃত্যুকে বীমাকৃত অর্থ প্রদান করে থাকে, সেই বীমা চুক্তিকে জীবন বীমা বলে। তাহলে জীবন বীমা কাকে বলে? যে বীমা চুক্তির মাধ্যমে বীমা কিস্তির বিনিময়ে, বীমাকারী মানে কি? যে বীমাকারী বলতে ওই প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে যে প্রতিষ্ঠানে তুমি বীমা করতেছো। কিস্তির বিনিময়ে বীমা গ্রহণকারী মানে যে প্রিমিয়াম দিয়ে থাকে অর্থাৎ তুমি ব্যক্তিকে বা তার নির্বাচিত ব্যক্তি বা উত্তরাধিকারী। অর্থাৎ জীবন বীমার ক্ষেত্রে তোমার একজন নমিনি দিতে হয় যাকে উত্তরাধিকারী বানানো হয়। নিজের স্বামীকে দিতে পারে স্ত্রী, আবার নিজের স্বামী বউকে দিতে পারে, বাবা মাকে দিতে পারে, নিজের ছেলে সন্তানকে দিতে পারে। সময়ের পরে বীমা গ্রহীতার মৃত্যুতে বীমাকৃত অর্থ প্রদান করে থাকে, সেই বীমা চুক্তিকে জীবন বীমা বলে। তাহলে জীবন বীমা জিনিসটা হচ্ছে কি? বীমাকারী প্রতিষ্ঠানে তুমি প্রিমিয়াম দিয়ে বীমা করবা, ওই বীমাকারী প্রতিষ্ঠান তোমাকে বা তোমার নমিনির পর নির্দিষ্ট সময় পর গিয়ে বা তোমার মৃত্যুর পরে গিয়ে যে টাকা দিয়ে থাকে ওইটা হচ্ছে জীবন বীমা। এই বীমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন। যেহেতু মানুষের জীবনের ক্ষতিপূরণের নিশ্চয়তা কেউ দিতে পারে না, তাই জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না। মানুষের জীবনের ক্ষতিপূরণ কেউ দিতে পারে না, তাই হচ্ছে জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা যায় না। অগ্নি বীমা। যে বীমা চুক্তির মাধ্যমে বীমা গ্রহীত ব্যক্তিকে অগ্নিজনিত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দান করা হয় তাকে অগ্নি বীমা বলা হয়। তাহলে আগুনে পড়ে গিয়ে যে ক্ষতিটা হয় ওইটা পূরণের জন্য যে বীমা করা হয় তাকে অগ্নি বীমা বলা হয়। সাধারণত পণ্য, ঘরবাড়ি, গুদাম, কারখানা, যন্ত্রপাতি ইত্যাদি আগুনে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্য অগ্নি বীমা করা হয়। এরপরে রয়েছে নৌ বীমা। যে বীমায় নদী ও সামুদ্রিক যাত্রা থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে নৌ বীমা বলে। সমুদ্র এবং নদী থেকে সৃষ্ট ঝুঁকির জন্য ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে যে বীমা করা হয় তাকে নৌ বীমা বলা হয়। সারা পৃথিবী ব্যবসা বাণিজ্যের অধিকাংশ পণ্যই নৌপথে পরিবাহিত হয়, তাই নৌপথে বিরাজমান ঝড়, ঢেউ, সুনামি, দস্যুতা, যুদ্ধ বিগ্রহ সহ সকল প্রকার ঝুঁকি এড়াতে নৌ বীমা কাজ করে থাকে। দুর্ঘটনা বীমা। ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি দুর্ঘটনা বীমার আওতাভুক্ত। ব্যক্তির জীবন বা সম্পত্তি বিনাশের ঝুঁকি দুর্ঘটনা বীমার আওতাভুক্ত।
এই জাতীয় বীমার শর্ত অনুসারে নির্দিষ্ট প্রিমিয়ামের পরিবর্তে আংশিক আংশিক এটা হবে কি আংশিক দুর্ঘটনাজনিত ক্ষতি সংঘটিত হলে বীমাকারী বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। অর্থাৎ দুর্ঘটনার জন্য মূলত যে বীমা করে থাকি, দুর্ঘটনা ক্ষতিপূরণের জন্য আমরা মূলত যে বীমা করে থাকি এটাই হচ্ছে দুর্ঘটনা বীমা। আর নৌ বীমা কোনটা? নৌ বীমা হচ্ছে সাগরে বা নদীতে কোনো দুর্ঘটনা হলে সেটার ক্ষতিপূরণের জন্য যে বীমা করে থাকি তখন সেটা হচ্ছে নৌ বীমা। অগ্নি বীমা কোনটা? আগুনে পুড়ে কোনো ক্ষতি হলে এটা ক্ষতিপূরণের জন্য যে বীমা করে থাকি এটা হচ্ছে অগ্নি বীমা।